প্রিয় ছাত্রছাত্রী, দ্বিতীয় ক্লাসের ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় জিন্স আর জেফরির জুয়ারি মতবাদ। কালকে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ সাধারণত কয় প্রকার ছিল? দুই প্রকার। একটা হচ্ছে ধ্রুপদী মতবাদ, তার মধ্যে আমরা বলেছিলাম ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ, যেটা অলরেডি করানো হয়ে গেছে। আজকে করাচ্ছে জিন্স আর জেফরির জুয়ারি মতবাদ। একে ইংলিশে কী বলছে? একে বলছে টাইডাল হাইপোথিসিস। আচ্ছা, জিন্স অ্যান্ড জেফরি এদের সম্পর্কে একটু জেনে নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে জিন্স অ্যান্ড জেফরি দুজনে ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, এনারা ব্রিটেন থেকে এসেছিলেন, ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন। 1919 সালে স্যার হোপ জেমস জিন্স, তাহলে জিন্সের পুরো নাম হচ্ছে স্যার হোপ জেমস জিন্স, এবং এর ঠিক 10 বছর পর, কতদিন পর? প্রায় 10 বছর পর 1929 সালে হেরল্ড জেফ্রিস স্যারের নাম কি? হেরল্ড জেফ্রিস তাদের এই তত্ত্ব দিয়েছিলেন, টাইডাল হাইপোথিসিস দিয়েছিলেন। তাহলে আচ্ছা, টাইডাল হাইপোথিসিস বা জোয়ারি মতবাদ জানতে আমাদের জোয়ার কি। জোয়ার কি জোয়ার কি দেখব। তোমরা যদি কেউ সমুদ্রের ধারে যেয়ে থাকো, যে সমুদ্রের নর্মাল অবস্থায় জল স্থির অবস্থায় রয়েছে, তাই তো? অনেক সময় কি হয়, এই জলের ভেতরে এই স্থির জল কী হয়, এভাবে তরঙ্গের আকারে আমাদের এই উপকূলের দিকে এগিয়ে আসে। এই যে তরঙ্গগুলো যখন উপকূলে এসে আছড়ে পড়ে, এই অংশটা, এই তরঙ্গগুলোকেই তখন বলছে জোয়ার। বোঝা গেল? তাহলে তরঙ্গের আকারে যখন আছড়ে পড়ছে তখন তাকে বলছে জোয়ার। চলো মূল তত্ত্বে আসা যায়। তাহলে প্রথমে আমরা জিন্স তারপরে জেফরির মতবাদ আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করবো হচ্ছে জিন্স কি বলেছিলেন জোয়ারি মতবাদ সরকার। আচ্ছা, জিন্স বলেছিলেন যে আমাদের মহাবিশ্বে দুটি নক্ষত্র ছিল, একটা হচ্ছে সূর্য, এটা প্রথম নক্ষত্র, এবং দ্বিতীয় হচ্ছে একটা আগন্তুক নক্ষত্র। আচ্ছা, এই আগন্তুক নক্ষত্রটা দেখো প্রথম অবস্থায় অনেকটা দূরে ছিল, দ্বিতীয় অবস্থায় ক্রমশ কালক্রমে আরও কাছে আসতে থাকে। এই 3 নম্বর পর্যায়ে যেটা দেখালাম, এটা সূর্যের সব থেকে কাছে। তারপর কালক্রমে সেটা কি করে, ধীরে 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 আবার দূরে সরে যেতে থাকে। তাহলে দেখো, এবং শেষ অবস্থায় দেখো একদম ছোট হয়ে যাচ্ছে, যখন কাছে আসছে সেটা বড় হচ্ছে। আচ্ছা, এই আগন্তুক নক্ষত্র বৈশিষ্ট্য রয়েছে। আগন্তুক নক্ষত্র সূর্যের তুলনায় অনেক গুণ মানে বেশি আয়তনযুক্ত এবং ক্ষমতা সম্পন্ন। তোমরা জানো যে ভরের সঙ্গে ক্ষমতার সরল সম্পর্ক, ভর বাড়লে আমাদের ক্ষমতা বাড়বে। তাহলে বলছে এই যে আগন্তুক নক্ষত্র যখন সূর্যের কাছাকাছি একদম সরলরেখায় চলে আসে, তখন সূর্যের এই মধ্যের যে বাইরের দিকে যে অংশগুলো, যেটা গ্যাসীয় অংশ দিয়ে তৈরি, এই গ্যাসীয় অংশগুলো কী করলো, এই আগন্তুক নক্ষত্রের আকর্ষণে ক্রমশ বাইরের দিকে বেরিয়ে আসতে থাকলো। ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসতে আসতে একসময় কী হলো, এই আগন্তুক নক্ষত্রের প্রচণ্ড আকর্ষণে এটা একদম বাইরে বেরিয়ে আসলো, এবং এটা কেমন আকার ধারণ করলো? এটা মাকালু বা পটলের মতো আকার ধারণ করলো। এই যে পটলের মতো, তাহলে এটা কেমন ধারণ করলো? পটলের মতো বা মাকালু বা সিগারের মতো আকৃতি ধারণ করলো, সিগারের মতো। আচ্ছা, পটল তো সকলেই দেখেছো। মাকালু জিনিসটা কি? মাকালু হচ্ছে আমাদের তাঁতি ভাইরা যখন তাঁত বোনে, তখন এই ধরনের একটা জিনিস থাকে, এরকম একটা জিনিস থাকে যেখানে সুতো দিয়ে ওই তাঁতের ভেতর দিয়ে গিয়ে শাড়িটা বোনে, তাকে বলে মাকালু। এবং সিগার ব্রিটিশরা সাধারণত এই ধরনের সিগার খেয়ে থাকতে। তাহলে এই ধরনের আকৃতি ধারণ করলে, যেটা হচ্ছে পটলের মতো বা মাকালু বা সিগারের মতো। এই যে আকৃতির এই যে গ্যাসীয় অংশটি, এটা কেমন ছিল? গ্যাসীয়। এর একটা নাম দিয়েছিলেন ইনি নাম দিয়েছিলেন ফিলামেন্ট। মনে রাখবেন নামটা, ফিলামেন্ট, ভুল হয়ে গেল একটু, ফিলামেন্ট। তাহলে এখন পর্যন্ত কি বুঝলাম? যে মহাবিশ্বে দুটি নক্ষত্র ছিল, একটা হচ্ছে সূর্য, একটা হচ্ছে আগন্তুক নক্ষত্র। এবং আগন্তুক নক্ষত্র যখন সূর্যের কাছাকাছি চলে আসে, তখন কি করে, এই আগন্তুক নক্ষত্র যেহেতু অনেক বেশি ভারী ছিল বা ভারী এবং শক্তিশালী ছিল, তাই জন্য এর আকর্ষণে সূর্য থেকে যে গ্যাসীয় অংশটা ধীরে 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 ক্রমান্বয়ে বেরোতে বেরোতে বাইরে বেরিয়ে আসে, এবং সেটা কেমন আকৃতি ধারণ করে? মাকালু আকৃতি ধারণ করে। ঠিক আছে? এবং এই নক্ষত্রটি যখন আগন্তুক নক্ষত্রটি যখন ক্রমান্বয়ে দূরে সরে যায়, তখন এর আকর্ষণ ক্ষমতা কমে যাবে। কারণ আমরা বলেছিলাম যে দূরত্বের সঙ্গে সমানুপাতিক
দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে দূরে যত সরে যাবে আকর্ষণ ক্ষমতা কমতে থাকবে। পরবর্তীকালে, তাহলে এটা হলো প্রথম অবস্থা, প্রথম অংশ। এবার পরের অংশটা দেখি। পরবর্তীকালে কি হলো, তাহলে এই সূর্য রয়েছে এবং সূর্য থেকে বেরিয়ে যাওয়া পটলের মতো বা মাকালুর মতো গ্যাসীয় অংশটা রয়েছে, যার নাম হচ্ছে ফিলামেন্ট। সূর্যের সূর্যের এতটা ক্ষমতা হলো না যে এই মাকালুকে টেনে ভেতরে ভরে দেয়, কিন্তু সূর্য কন্টিনিউয়াসলি কী করলো, একে আকর্ষণ করতে থাকলো, মানে টানতে থাকলো। এর ওপর যখন টান দিতে থাকলো তখন এই মাকালুর মিডলে ফাটল ধরতে শুরু করলো ক্রমান্বয়ে। এই ফাটল পরবর্তীকালে এই ফাটলপ্রাপ্ত অংশগুলি, এই মাকালুর ভেতরে অংশগুলি কি হলো, ধীরে 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 একত্রিত হয়ে বিভিন্ন গ্রহের সৃষ্টি হলো এবং বর্তমানে এই বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি এই রকমভাবে অবস্থান করছে। আমরা যদি বর্তমান ছবি দেখি তাহলে বুধ, শুক্র, পৃথিবী, তার মিডলে দেখো বৃহস্পতি অনেকটা বড়, তারপর বাকি গ্রহগুলো ছোট ছোট হতে শুরু করেছে। তাহলে এইভাবে আমাদের গ্রহগুলি বর্তমান অবস্থা ধারণ করলো। এটা হচ্ছে জোয়ারি মতবাদ। তাহলে কি আসলো, যে একটা আগন্তুক নক্ষত্রের আকর্ষণে জোয়ারের সৃষ্টি হলো, জোয়ারের ফলে সূর্যের থেকে গ্যাসীয় অংশটা বাইরে বেশি মাকালুর আকৃতি ধারণ করলো। পরবর্তীকালে এই মাকালু থেকেই আমাদের বিভিন্ন গ্রহের সৃষ্টি হলো। এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ অবস্থা ধরো। তাহলে এই যে গ্যাসীয় অংশের, এই মাকালুর যে গ্যাসীয় অংশ, তার নাম কি ছিল, ফিলামেন্ট। এই যে তত্ত্বটি দিয়েছিল এটা হচ্ছে জিন্সের তত্ত্ব। চলো একটু জেফ্রির তত্ত্ব দেখে নেওয়া যায়। তাহলে জেফ্রিস কি তত্ত্ব দিয়েছিলেন? জেফ্রিসের তত্ত্ব, জিন্সের মতো জেফ্রিসও জোয়ারি মতবাদের কথা বলেছিলেন, কিন্তু তিনি একটু আলাদা তত্ত্ব দিয়েছিলেন। এখানে তিনি তিনটে গ্রহের কথা, নক্ষত্রের কথা বলেছিলেন। এক তো সূর্য, এটা হচ্ছে সূর্য, প্রথম নক্ষত্র। দ্বিতীয় নক্ষত্রের কথা তিনি বললেন আগন্তুক নক্ষত্র, যেটা আয়তনের আকৃতিতে অনেক বড়, তুক নক্ষত্র। এবং এদের মিডিলে আরেকটি নক্ষত্র ছিল, যাকে বলে সহচারী নক্ষত্র। এর নাম হচ্ছে সহচারী নক্ষত্র। আচ্ছা, এই যে নক্ষত্র, মানে সূর্য প্রথম নক্ষত্র, দ্বিতীয় আগন্তুক নক্ষত্র, এটা জিন্সের তত্ত্বে দেখে থেকে তৃতীয় আরেকটি নক্ষত্রের কথা বললেন, তিনি হচ্ছে সহচারী নক্ষত্র। তাহলে এই আগন্তুক নক্ষত্রটা যখন দূরে ছিল, ধরো এই একটা প্রথম, তারপরে ধীরে ধীরে বাড়লো। আগন্তুক নক্ষত্রটা কি হচ্ছে, সূর্যের কাছ দিয়ে এবং এই সহচারী নক্ষত্রের পাশ দিয়ে ক্রমান্বয়ে চলে যাচ্ছে, ধরো আস্তে 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 দূরে সরে যাচ্ছে। তাহলে কি হচ্ছিল, এবার একটা বৈশিষ্ট্য জেনে রাখো, এই যে সহচারী নক্ষত্র এর ক্ষমতা অনেক কম। এটা হচ্ছে কম ক্ষমতা সম্পন্ন, কার তুলনায়, সূর্য এবং আগন্তুক নক্ষত্রের তুলনায়। তাহলে আমরা জানি মহাবিশ্বের প্রত্যেক বস্তুকে আকর্ষণ করে। সূর্য কি করছে, আগন্তুক সহচারী নক্ষত্রকে আকর্ষণ করছে, আবার সহচারী নক্ষত্র সূর্যকে আকর্ষণ করছে। অন্যদিকে আগন্তুক নক্ষত্র সহচারী নক্ষত্রকে আকর্ষণ করছিল। দেখো যখন দূরে ছিল তখন আকর্ষণ ক্ষমতা কম ছিল, কারণ দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন কাছে আসলো তখন এর ক্ষমতা ক্রমান্বয়ে বাড়তে থাকলো। তাহলে এই সহচারী নক্ষত্র যতটা আকর্ষণ করছিল তার প্রায় অনেক গুণ বেশি আকর্ষণ করছিল এই সূর্য এবং আগন্তুক নক্ষত্র। তাহলে এই সূর্য আর আগন্তুক নক্ষত্রের আকর্ষণে সহচারী নক্ষত্রটা পরবর্তীকালে কি হলো, গোলাকৃতি থেকে কেমন হয়ে গেল। তাহলে সূর্য করি, তাহলে আর একটা হচ্ছে আমাদের আগন্তুক নক্ষত্র, এটা আগন্তুক নক্ষত্র। এই আগন্তুক নক্ষত্রের ফলে আমাদের যে সহচারী নক্ষত্র ছিল, সেই সহচারী নক্ষত্রটা প্রথমে ছিল গোল আকার, আস্তে আস্তে দেখো সূর্য এইদিকে টান দিচ্ছে, তার মানে এই অংশটা বেরিয়ে আসছে, আগন্তুক নক্ষত্র এইদিকে টান দিচ্ছে, এই অংশটা বেরিয়ে আসছে। এইভাবে বেরোতে বেরোতে এটা গোলাকৃতি থেকে কালক্রমে মাকালু আকৃতি ধারণ করলো। তাহলে দেখলে, এবং পরবর্তীকালে তোমরা জানো যে এই যে মাকালুর যখন আমাদের সহচারী নক্ষত্র চলে গেল, তাহলে এই যে মাকালুর ভেতরের অংশগুলো কালক্রমে কি হলো, কালক্রমে একত্রিত হয়ে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহের সৃষ্টি হলো, এবং বর্তমানে এই গ্রহগুলির অবস্থায় এরকম রয়েছে। যেমন বুধ রয়েছে, তারপরে শুক্র, তারপর পৃথিবী, মঙ্গল, তারপর বৃহস্পতি অনেকটা বড়,
শনি, ইউরেনাস, নেপচুন, এইভাবে বিভিন্ন গ্রহের সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের জিন্স অ্যান্ড জেফ্রির মতবাদের পার্থক্য কি? জিন্স দুটি নক্ষত্রের কথা বলেছেন, জেফ্রি তিনটে নক্ষত্রের। তৃতীয় যে নক্ষত্রটা সেটা সহচারী নক্ষত্র, এবং এই নক্ষত্রটি পরবর্তীকালে আকর্ষণের কারণে মাকালু আকৃতি ধারণ করলো, এবং সেই মাকালু থেকেই আমাদের বিভিন্ন গ্রহ উপগ্রহের সৃষ্টি হলো। তাহলে এই হচ্ছে আমাদের জেফ্রির মতবাদ। চলো কিছু কোয়েশ্চেন করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, জিন্স অ্যান্ড জেফ্রির জোয়ার সংক্রান্ত প্রকল্প মূলত কিসের ওপর ব্যাখ্যা দেয়? দেখো জিন্স অ্যান্ড জেফ্রি উভয় নক্ষত্রের কথা বলেছিলেন, তাই জন্য এটা গ্রহ এবং উপগ্রহের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন, যে এই প্রকল্প অনুসারে সূর্যের কাছ দিয়ে কোন বৃহৎ বস্তু অতিক্রম করার সময় কি ঘটেছিল? তাহলে সূর্যের পাশ দিয়ে গিয়েছিল যখন, সূর্য থেকে গ্যাসের অংশটা বাইরে বেরিয়ে এসেছিল সেটা জানো। তাহলে দেখে সূর্য থেকে গ্যাস ও ধূলিকণা নিঃসৃত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, জিন্স ও জেফ্রির মতে যে বৃহৎ বস্তুটি সূর্যের পাশ দিয়ে গিয়েছিল তার নাম কি? তাহলে তারা কি বলেছিলেন? আগন্তুক নক্ষত্র। দেখো এখানে বলছে একটি পথভ্রষ্ট নক্ষত্র, একটি উল্কাপিণ্ড, কৃষ্ণগহ্বর, ধূমকেতু। তাহলে নক্ষত্র অপশনটা হবে একটি পথভ্রষ্ট নক্ষত্র। 4 নম্বর, সূর্যের পাশ দিয়ে এই বৃহৎ বস্তুটি যাওয়ার ফলে সৃষ্ট জোয়ার সংক্রান্ত বলের প্রভাবে সূর্য থেকে নির্গত পদার্থটি কেমন আকৃতি ধারণ করেছিল? তাহলে কেমন আকৃতি ধারণ করেছিল? এটা মাকালুর মতো হয়ে গেছিলো, মাকালু আকৃতি ধারণ করেছিল। এবং নির্গত এই মাকালু আকৃতি পরবর্তী কিসে পরিণত হয়েছিল বলে এই প্রকল্প ধারণা হয়? তাহলে কিসে পরিণত হয়েছিল এবং গ্রহ এবং উপগ্রহে পরিণত হয়েছিল? 6 নম্বর প্রশ্ন, জিন্স আর জেফ্রি জোয়ার সংক্রান্ত প্রকল্পের একটি প্রধান সীমাবদ্ধতা কি? তাহলে এই তত্ত্বের প্রধান সীমাবদ্ধতা কি? 6 নম্বর প্রশ্নের উত্তরটি হবে অপশন ঘ। এটি সূর্য এবং গ্রহগুলির মধ্যেকার বিশাল দূরত্ব ব্যাখ্যা করতে ব্যর্থ। অপশন ঘ এটা কেটে গেছে। এই প্রকল্পের মূল ভিত্তি কি ছিল? তাহলে এই প্রকল্পের মূল ভিত্তি ছিল মহাকর্ষ বল, যে বলের কারণে জোয়ার ভাটার সৃষ্টি হচ্ছে। তাহলে আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ ফর এই ভিডিও দেখার জন্য। তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর তোমাদের কাছে অনুরোধ, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, প্রশ্ন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবে। আমি সময় মতো প্রতি প্রশ্নের উত্তর দিয়ে থাকবো, প্রশ্নগুলো কমেন্টে করে থাকবে। চলো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী।